পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও দর্শন। এই অধ্যায়টা তোমাদের আলোচনা চলছে, মানে ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের আলোচনা চলছে এই অধ্যায় থেকে আমরা পরপর 3টি পার্ট আলোচনা করেছি। সেই 3টি পার্টে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার এবং এইখান থেকে অনেক ধরনের প্রশ্ন কিন্তু হয়। এবং এই অধ্যায়ে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আজকে আমরা পার্ট 4 এর আলোচনা করব। সেই পার্ট 4 এ তোমাদের জন্য কি থাকছে? পার্ট 4 এ থাকছে প্রস্তাবনা, প্রস্তাবনার আদর্শ ও তাৎপর্য। এই বিষয়টা থাকছে। এই বিষয় থেকে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেক কোশ্চেন হয় এখান থেকে। তার জন্য বলছি, তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখা দরকার। বন্ধু বান্ধবদের সঙ্গে এই আলোচনাগুলো অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পার্ট 4 এর আলোচনা করি। পার্ট 4। তাহলে পার্ট 4 এ কি থাকছে? প্রস্তাবনা, আদর্শ এবং তার তাৎপর্য। তাহলে প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি প্রতিটি যে বই, আমাদের যে বই রয়েছে, বাংলা বই, ইংরেজি, ইতিহাস, যে বইগুলো রয়েছে বিভিন্ন শ্রেণীর, প্রত্যেক বইয়ের আগে দিয়ে দেখবেই প্রথম পেজ খুলেই দেখবে প্রস্তাবনা লেখা রয়েছে। তাহলে আমাদের ভারতের সংবিধানের প্রথমে শুরুতেই একটা মুখবন্ধ বা প্রস্তাবনা লেখা রয়েছে, মানে লিখিত সংবিধানে এই প্রস্তাবনাটা আমরা দেখতে পাই। প্রায় প্রতিটি দেশ, যেসব দেশের সংবিধান লিখিত, সেই সংবিধানের প্রথমেই এই প্রস্তাবনা শব্দটি বা প্রস্তাবনা বিষয়টা কি, সে বিষয়টা কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। এক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 1887 সালে লেখা হয়েছিল। সেই সংবিধানের প্রথমেও কিন্তু প্রস্তাবনা লেখা রয়েছে। মানে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে এরকম, যে কোন দেশের সংবিধানের প্রথমে প্রস্তাবনা শব্দটি লেখা রয়েছে প্রথম একবারে? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে দেখা দেখি আরও অনেক দেশ, যেমন জাপান, আয়ারল্যান্ড, মায়ানমার, এই সমস্ত দেশের সংবিধানের প্রথমে শুরুতেই প্রস্তাবনা লিপিবদ্ধ করা রয়েছে। সেইভাবে আমাদের ভারতের সংবিধানের প্রথমেও কিন্তু প্রস্তাবনা লিপিবদ্ধ করা রয়েছে। সেই প্রস্তাবনা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাটা কোথা থেকে কিভাবে লেখা রয়েছে বা কোথা থেকে এসেছে? আমরা একটা আলোচনা করেছিলাম যে প্রথম অধিবেশন শুরু হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। সেই 9 ডিসেম্বরের পরে 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু প্রথম অধিবেশনে একটা প্রস্তাব এনেছিলেন। সেই প্রস্তাবটা কি? উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। এই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের শুরুতে প্রস্তাবনাটি যুক্ত করা হয়েছে। তাহলে ভারতের সংবিধানের প্রথমেই যে প্রস্তাবনাটা যুক্ত করা হয়েছে, এটা কোন দেশের ধারণা থেকে গ্রহণ করা হয়েছে? এটার অ্যান্সার হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের আগে যে প্রস্তাবনাটা লেখা রয়েছে, তার ধারণা অনুসারে কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাটা যুক্ত করা হয়েছে। আমাদের আলোচনাটা কিন্তু আজকে লেন্দি হতে পারে, একটু বড় হতে পারে। তোমরা কিন্তু দেখবে এখান থেকে অনেক প্রশ্ন হয়। তাহলে এই প্রস্তাবনার যে ভাষা, প্রস্তাবনার যে লিপি, এটা কোথা থেকে গ্রহণ করা হয়েছিল? এটা গ্রহণ করা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। এটা জেনে রাখবে, আমাদের ভারতবর্ষের সংবিধানটা কিন্তু অন্যান্য বিভিন্ন দেশের সংবিধানের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই জন্য বললাম এখানে যে অস্ট্রেলিয়ার যে ভাষা, সেই ভাষা থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাটা লেখা হয়েছে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি প্রস্তাবনার সংশোধন। সংশোধন, প্রস্তাবনা কি সংশোধন করা যায়? প্রস্তাবনা আজ পর্যন্ত, মানে 1950 সালের পর থেকে আজ পর্যন্ত প্রস্তাবনা একবার সংশোধন করা হয়েছে। 1976 সালের 42তম সংবিধান সংশোধন। এই সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3টি শব্দ যুক্ত করা হয়েছে: সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংহতি। এই 3টি শব্দ যুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে। তাহলে এটা মনে রাখবে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আজ পর্যন্ত একবার সংশোধন করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে তোমরা একটু উল্টে পাল্টে দেখবে প্রস্তাবনা কোথায় লেখা রয়েছে।
সেই প্রস্তাবনার প্রথমে লেখা রয়েছে আমরা ভারতের জনগণ। আমরা ভারতের জনগণ এই শব্দটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। এবং ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা শেষ হয়েছে কি বলে, আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। তাহলে কারা নিজেদের অর্পণ করছে, নিজেদের বিধিবদ্ধ করছে? এ দ্বারা আমরা বুঝতে পারছি ভারতীয় জনগণ নিজেদেরকে অর্পণ করছে সংবিধানের প্রতি। তাহলে সংবিধানের ক্ষমতার উৎস কি? ভারতীয় সংবিধানের উৎস হচ্ছে ভারতীয় জনগণ। আবার বলতে পারি ভারতীয় জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। ভারতীয় সংবিধানের আইনগত ভিত্তি জনগণের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা ভারতীয় সংবিধানের যে বিষয়টা দেখলাম আমরা ভারতের জনগণ, তাহলে ভারতীয় জনগণই কিন্তু সকল ক্ষমতার উৎস, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে একটা বিষয় বললাম সার্বভৌমিকতা। সেই সার্বভৌমিকতা বিষয়টা কি এটা কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে এসেছি। সার্বভৌম ক্ষমতার অর্থ হচ্ছে চরম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতা শাসত্ব, যে ক্ষমতা অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য, অনিয়ন্ত্রিত। তাহলে একটা রাষ্ট্রের মস্তিষ্ক সরকার, কিন্তু সেই রাষ্ট্রের প্রাণকে সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা বাহ্যিক সার্বভৌমিকতা আর একটা আভ্যন্তরীণ সার্বভৌমিকতা। বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বিদেশি কোনো শত্রু, বিদেশি কোনো রাষ্ট্র, সেইখান থেকে ভারত পুরো স্বাধীন, নিজেকে স্বাধীন করে রেখেছে, অন্যান্য রাষ্ট্রগুলো যাতে ভারতকে আক্রমণ করতে না পারে। আবার আভ্যন্তরীণ দিক থেকে সরকার, রাষ্ট্র, জনগণ সকলেই কিন্তু এই সার্বভৌম ক্ষমতার অধীন। রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের অধীন। তাহলে এই দুই দিক থেকে একটা রাষ্ট্র যখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে তখন সেই রাষ্ট্রকে বলা হবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভারত যে কমনওয়েলথের সদস্য, তাহলে সেখানে তার সার্বভৌমিকতা নষ্ট হচ্ছে? না, কোনোভাবেই না। কমনওয়েলথ একটা স্বেচ্ছাধীন সংস্থা, সেই স্বেচ্ছাধীন সংস্থাতে আমার ভারতবর্ষ সেখানে যোগদান করতেও পারে, না করতেও পারে, কিন্তু ভারতবর্ষে এতদিন ব্রিটিশরা শাসন করে আসছে, সেই জন্য তার সম্মানস্বরূপ ভারতবর্ষ তার সদস্য পদ গ্রহণ করে এসেছে। তার মানে এই নয় যে ভারত তার সার্বভৌমিকতা বিকিয়ে দিয়েছে। আবার প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য, সেখানেও কি তার সার্বভৌমিকতা ক্ষুণ্ণ হচ্ছে? আদপেও না। সম্মিলিত জাতিপুঞ্জে সদস্যপদ গ্রহণ করা একটি রাষ্ট্রের নিজস্ব ইচ্ছার ব্যাপার। সে যদি ইচ্ছা করে সেই সদস্যপদ রাখতে, সে রাখতে পারে, না হলে সে সদস্যপদ তুলে নিতে পারে। এটাও একটা রাষ্ট্রের নিজস্ব ইচ্ছার ব্যাপার। এখানেও কিন্তু কোনোভাবে তার সার্বভৌমিকতা নষ্ট হচ্ছে না। তবে বিশ্বায়নের যুগে যেহেতু ভারতবর্ষ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি সন্ধি করছে, সেহেতু একটু হলেও ভারতবর্ষের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ হচ্ছে বলে সমালোচকগণ মনে করেন। ঠিক আছে, তারপরে প্রস্তাবনার একটা বিষয় আছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র, সমাজতন্ত্র বিষয়টা কি? সমাজতন্ত্রের ইংরেজি কথা হচ্ছে সোশ্যালিজম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্র বিষয়টা লেখা রয়েছে সেটা মূলত সমাজতান্ত্রিক ধাঁচের একটি সমাজ ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে যে মূল প্রস্তাবনা ছিল সেইখানে কিন্তু সমাজতন্ত্র বিষয়টা লিপিবদ্ধ করা ছিল না, কিন্তু 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটিকে সংযোজন করা হয়, যুক্ত করা হয়, অ্যাড করা হয়। তাহলে পরবর্তীকালে সমাজতন্ত্র যে বিষয়টিকে প্রস্তাবনাতে যুক্ত করা হয়েছে তার মানে এই নয় ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র সম্পর্কে কোনো উল্লেখ ছিল না। উল্লেখ ছিল, অবশ্যই ছিল। সেটা আমরা বুঝবো কিভাবে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে, তার মধ্য দিয়েও কিন্তু অনেকটা সমাজতান্ত্রিক ধাঁচ আমরা কিন্তু খুঁজে পাই আমাদের ভারতীয় সংবিধানে। যেমন আমাদের ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারের কথা বলা রয়েছে, ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা রয়েছে। এগুলো তো সবই সামাজিক ব্যাপার। আবার দেখো 1978 সালে 44তম সংবিধান সংশোধন, সেই সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সাধারণ আইনগত অধিকারে পরিণত করা হয়েছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? এর দ্বারা আমরা বুঝতে পারি যে ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক দেশ,
বা তার মধ্যে সময়তান্ত্রিক কিছু কার্যকলাপ, কিছু বিষয় রয়েছে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি ধর্মনিরপেক্ষতা। ভারত কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? ভারতীয় সংবিধানের মূল যে প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটি লিপিবদ্ধ করা ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ভারতীয় সংবিধানে নতুন করে ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজন করা হয়েছে। তাহলে এখানে কত সালে, কততম সংবিধান সংশোধন এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজন করা হয়েছে, এটা কিন্তু খেয়ালে রাখবে, মাথায় রাখবে। তাহলে ধর্মনিরপেক্ষ বিষয়টা কি? ধর্মনিরপেক্ষ বিষয়টা হচ্ছে এরকম: রাষ্ট্র ঈশ্বরহীন হবে না, আবার তেমনি অধার্মিক হবে না। মানে ভারতবর্ষে অনেক ধর্মের মানুষ বসবাস করে, সেই ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম পালন, ধর্ম প্রচার করতে পারে। এই দিক থেকে ভারতীয় সংবিধানকে ধর্মনিরপেক্ষ বলা হয়েছে। তবে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনাতে যুক্ত করার অর্থ এই নয় যে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ বা ধর্মের বিষয়টি বলা ছিল না। দেখো, ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সমতার কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারাতে সমান সামাজিক অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারাতে চাকুরির ক্ষেত্রে সমানাধিকারের কথা বলা রয়েছে। এর পাশাপাশি ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারা পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের বিষয়গুলো লিপিবদ্ধ করা রয়েছে। সেখানে কি বলা রয়েছে? সেখানে বলা রয়েছে ভারতবর্ষে যে নাগরিক তার নিজের বিবেকের স্বাধীনতা অনুযায়ী সে ধর্ম স্বীকার করতে পারে, ধর্ম পালন করতে পারে এবং ধর্ম প্রচার করতে পারে। আবার দেখো, ভারতীয় সংবিধানের 325 নম্বর ধারায় সেখানে কিন্তু বলা হয়েছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলেরই ভোট প্রদানের অধিকার রয়েছে। তাহলে সংবিধানে এই সমস্ত বিষয় লিপিবদ্ধ করার মধ্য দিয়ে ভারত যে একটা ধর্মনিরপেক্ষ দেশ, তার আদর্শটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা গণতন্ত্র। প্রস্তাবনায় উল্লেখ রয়েছে গণতন্ত্রের বিষয়টি। মানে প্রস্তাবনার একটি উল্লেখযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের ইংরেজি শব্দ ডেমোক্রেসি। ডেমোস এবং ক্রেটস থেকে ডেমোক্রেসি শব্দটা এসেছে। ডেমোস, DEMOS, ডেমোস। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ এবং ক্রেটস শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে আমরা বলতে পারি জনগণের শাসন, মানে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। ভারতবর্ষ একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতান্ত্রিক দেশ। সেখানে ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারাগুলো অবশ্যই মনে রাখবে। ধারাতে কি বলা রয়েছে? সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ, ধনী, নির্ধন, যারাই 18 বছরের ঊর্ধ্বে মানে প্রাপ্তবয়স্ক, তারা কিন্তু সকলেই ভোট প্রদানের অধিকারী। তাহলে দেখো, এখানে গণতন্ত্রের বিষয়টি প্রতিষ্ঠিত হচ্ছে। আবার ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা রয়েছে। সেই মৌলিক অধিকারের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিতটাকে আরো সুদৃঢ় করছে। সেই মৌলিক অধিকারের মধ্যে যেমন বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, ভারতবর্ষে যত্রতত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, মানে মিটিং মিছিল করার অধিকার, এই সমস্ত বিষয়গুলো ভারতীয় সংবিধানে স্বীকৃত। আবার দেখো, এই গণতন্ত্র বিষয়টাকে সুদৃঢ় করার জন্য, ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করার জন্য ভারতীয় সংবিধানে 73 এবং 74তম সংবিধান সংশোধন করা হয়। সেই সংবিধান সংশোধন করার মধ্য দিয়ে নিচু স্তরের, একবারে গ্রাসরুট লেভেলের যে মানুষ রয়েছে, তারা যাতে গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে, তার জন্য পঞ্চায়েত এবং পৌরসভার ব্যবস্থা করা হয়েছে, নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে গণতন্ত্র বিষয়টি লেখা রয়েছে, সে বিষয়গুলোর মধ্য দিয়ে ভারতীয় সংবিধানের গণতন্ত্র বিষয়টা কতটা বড় জিনিস, কতটা বড় বিষয়, কতটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। তবে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলো লেখা রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো কিন্তু সর্বোচ্চ নয়। মানে এখান থেকে মৌলিক অধিকারগুলোকে সমালোচনা করা হচ্ছে। মানে মৌলিক অধিকারগুলো আমরা অবাধভাবে ব্যবহার করতে পারি না। তার উদাহরণ হিসাবে আমরা যদি দেখি, তাহলে 1962 সাল, 1971 সাল, 1975 সাল, এই 3টি সালে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ভারতে,
তখন কিন্তু মৌলিক অধিকারগুলোকে খর্ব করা হয়েছিল। তাহলে এই জরুরি অবস্থার সময় কিন্তু গণতন্ত্রটা অনেকটাই স্তীমিত হয়ে পড়ে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপাবলিক, মানে যে শাসন ব্যবস্থা সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে কে? জনগণ। সংবিধান অনুযায়ী ভারত কিন্তু একটা প্রজাতান্ত্রিক দেশ। প্রজাতন্ত্রের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের যে রাষ্ট্রপ্রধান হবেন তাকে পরোক্ষভাবে অবশ্যই জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে, কোনোভাবেই বংশানুক্রমিকভাবে নিয়োগ করা হবে না। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রপতি তাহলে জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছেন। তিনি যে নির্বাচিত হচ্ছেন কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছরের জন্য নির্বাচিত হন। মানে ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। তাকে নির্বাচন করার জন্য পার্লামেন্ট এবং ভারতবর্ষের যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো রয়েছে তার নির্বাচিত সদস্যদের দ্বারা একটা নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। তার মধ্য দিয়ে ভারতের সংবিধানের যিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হয়ে থাকেন। তাহলে প্রজাতন্ত্র মানেই হচ্ছে সেখানে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি অবশ্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হবেন। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তিনি পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছেন, কোনোভাবেই তিনি বংশানুক্রমিকভাবে মনোনীত হচ্ছেন না। যেমন দেখো ব্রিটেনের যারা রাষ্ট্রপ্রধান রাজা বা রানী তারা কিন্তু বংশানুক্রমিকভাবেই মনোনীত হয়ে আসছেন, এখনো পর্যন্ত হয়ে আসছেন, কিন্তু সেটা ভারতবর্ষের ক্ষেত্রে হয় না, কারণ ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশ। এর পরের যে বিষয়টা রয়েছে ন্যায় বিচার। ন্যায়ের ইংরেজি শব্দ হচ্ছে জাস্টিস। আমাদের ভারতীয় সংবিধানে ন্যায় বিচার শব্দটি কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে ভারতীয় সংবিধান অনুসারে ন্যায় বিচার বিষয়টা কি? ভারতীয় সংবিধান অনুসারে ন্যায় বিচার বলতে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, সামাজিক পুরস্কার, বিশেষ করে ধনসম্পত্তি, সামাজিক মর্যাদা, সমবন্টনকে বোঝায়। এর জন্য ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারার কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা রয়েছে সকলের ব্যবহার্য যে জায়গা স্থল রয়েছে সেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রবেশ করতে পারে, মানে প্রবেশ থেকে নিষিদ্ধ করা যাবে না, সকলেই প্রবেশ করতে পারে। আবার দেখো ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে। এমনকি আমাদের ভারতের সংবিধানের যে চতুর্থ অংশ রয়েছে সেইখানে 36 থেকে 51 নম্বর ধারাতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা রয়েছে। 36 থেকে 51 নম্বর ধারায় কি রয়েছে? রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিসমূহ, এই বিষয়গুলো লিপিবদ্ধ করা রয়েছে। এই সমস্ত যে ধারাগুলো এবং চতুর্থ অংশ এর মধ্য দিয়ে ভারতীয় সংবিধানে ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পর আমরা এবার চলে আসি স্বাধীনতা। স্বাধীনতার ইংরেজি শব্দ হচ্ছে লিবার্টি, যার অর্থ বন্দি, দাস, কৃতদাস, স্বৈরাতন্ত্র থেকে মুক্তিকে বোঝায়। এই স্বাধীনতাকে আবার দুভাগে ভাগ করা যায়, ইতিবাচক এবং নেতিবাচক। এই দুই দিক থেকে আমরা স্বাধীনতাকে ভাগ করতে পারি। তবে আমরা যেহেতু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আলোচনা করছি সেই জন্য আমরা এই ভাগে না গিয়ে আমরা একবারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবিধানের কোন কোন ধারাতে স্বাধীনতা সম্পর্কে আলোচনা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় সেখানে কিন্তু স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় সেখানে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ ও সমিতি গঠন করার স্বাধীনতা, যাতায়াত ও বসবাস করার স্বাধীনতা, বৃত্তি বা পেশা গ্রহণ করার স্বাধীনতা, এই সমস্ত বিষয়গুলো লেখা রয়েছে। ভারতবর্ষের যে কোনো স্থানে তোমরা কিন্তু এই সমস্ত স্বাধীনতাগুলো ভোগ করতে পারবে। আবার দেখো ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারা, সেখানে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুযায়ী প্রত্যেক ব্যক্তি তার বিবেকের স্বাধীনতা অনুযায়ী ধর্ম প্রচার, ধর্ম পালন এবং ধর্ম স্বীকার করতে পারে। কেউ কিন্তু বাধা দিতে পারে না, মানে বিশেষ করে রাষ্ট্র বাধা দিতে পারে না, কারণ এটা আমরা আলোচনা করেছিলাম ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, তার সঙ্গে ভারতবর্ষ একটি স্বাধীন দেশ, প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলো আলোচনা করলাম। এরপরে আমরা একটা ছোট্ট পাঠ আলোচনা করে সেখানে আমরা আলোচনা করব যে ভারতীয় সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বিশ্বের কোন কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে। একটা ছোট্ট পাঠে পিডিএফ এর মাধ্যমে আমরা বিষয়টাকে আলোচনা করব।
ঠিক আছে, আলোচনাটা অনেকটাই দীর্ঘায়িত হলো। তোমরা দেখবে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।